সুধী দর্শক, সিলেটের ডাকের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের আজকে দুজন অতিথি আছেন। একজন হচ্ছেন নন্দিনী ভট্টাচার্য পান্ডা। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইতিহাসে ডক্টরেট করেছেন। এছাড়াও তিনি অক্সফোর্ডে প্রায় 1 দশক থাকাকালীন সময়ে জাগরণী নামে একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সংগঠনটি বিশেষ করে অক্সফোর্ডের সিলেটি কমিউনিটির সাথে কাজ করত। আমরা আজকে নন্দিনী ভট্টাচার্যের কাছ থেকে এ ব্যাপারে অনেক কিছু শুনব। নন্দিনী ভট্টাচার্য, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের আরেকজন অতিথি আছেন অহনা পান্ডা, যিনি ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে ইতিহাসের উপরে ডক্টরেট করেছেন এবং তিনি এখন শিক্ষকতাও করছেন ক্যালিফোর্নিয়াতে। তিনি সিলেট এসেছেন তার একটা গবেষণা কর্মের জন্য। মুসলিম সাহিত্য সংসদে তিনি পূর্ব পাকিস্তান আমলে যেসব সংবাদপত্র প্রকাশিত হয়েছিল এইসব সংবাদপত্র থেকে তিনি তথ্য সংগ্রহ করছেন এবং এ নিয়ে পরে তিনি একটি বই প্রকাশ করবেন। অহনা পান্ডা, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নন্দিনী ভট্টাচার্য, আপনার কাছ থেকে শুনবো যে আপনি যে অক্সফোর্ডে যখন আপনার ডক্টরেট করার সময়ে আপনি তো সেখানকার সিলেটি কমিউনিটির সাথে কাজ করেছেন। আপনার অভিজ্ঞতার কথা কি কিছু আমাদের দর্শকদের বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। ওটা আমার একটা জীবনের খুব মূল্যবান এবং আনন্দজনক অভিজ্ঞতা। পুরোপুরি আনন্দজনক নয়, কারণ যখন আমি কাজটা শুরু করেছিলাম সেটা 1989-90, তখন পরিস্থিতি ইংল্যান্ডে একদম ভালো ছিল না, মানে কারোর জন্যই ভালো ছিল না। আমি নিজেও অনেক রেশিয়াল অ্যাটাক সহ্য করেছি এবং ওখানে আমাকে যখন এই কাজটা যখন অ্যাডভার্টাইজড হলো, আমি তো ওখানে নানান রকম কমিউনিটি, আমরা ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকতাম। মানে প্রত্যেকের নববর্ষ বা অনুষ্ঠানে আমরা একে অপরের অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করতাম। তো একটা মানে তখন আমার মেয়েটা ছোট, তো আমাকে বলা হলো যে এরকম আমার তখন একটু মানে সমস্যা চলছে আর কি। আমার হয়ে গেছে 7 বছর, আমার একজন সুপারভাইজার মারা গিয়েছিলেন, যার ফলে আমার একটু কাজের দেরিও হয়ে গেল। তো আমি একটা কাজও খুঁজছিলাম, কিন্তু যেমন তেমন কাজ নয়। তো আমার একজন শুভানুধ্যায় বললেন যে সেভ দ্য চিলড্রেনের লাইফ চান্স প্রজেক্টে এরকম একটি কাজ এসছে, যেখানে আমি কিছু মানে অল্প বয়সী মেয়েদের যারা সিলেট থেকে এসেছেন তাদের সঙ্গে আমার তারা ছেলে মানুষ, তাদের জন্যে যদি আমি কিছু ডেভেলপ করতে পারি। তো আমি সেটা খুব সানন্দে আমি অ্যাপ্লিকেশন করলাম। সেটার জন্য কম্পিটিশন হয়েছিল, সেখানে অনেকেই করেছিলেন, অ্যাপ্লাই অনেক। এবং এটার এর আগে আমার আগে একজন যিনি ছিলেন তিনি ও দেশেরই, ব্রিটিশ ছিলেন। তো যাই হোক, আমি খুব তখন আমার নিশ্চয়ই এটা আমি ভাগ্যবান যে আমাকে ওই ইন্টারভিউতে আমাকে সিলেক্ট করা হলো। তো ওটা যখন আমি দেখলাম, যে আমি যখন এই কাজটা করতে গেলাম, 16-18 জন মেয়ে ছিল। তারা ওখানে হয়তো কেউ কিছুদিন আগে এসছে, তো তারা ঠিক মতন ইংরেজি শিখতে পারেনি। তো এখন সেটা তো খুব সমস্যাই। সেটা আমি বুঝলাম যে কোনো একজন বাড়িতে তো ইংরেজি ভাষায় কথা বলা হয় না, যেটা আমাদের সব পরিবারেই সেটা হয়, ছোট ছোট ছেলে মেয়েদের। এখানে এরা একটু 15, 16, 17, 18 বছর বয়স। তো আমি তখন, এবং তাদেরকে এই সাহেব শুভরা এরকমভাবে একটা গিনিপিগ হিসেবে তৈরি করা, একটা ক্যানোয়িং করা, একটা কাইট ফ্লাইং করা। কিন্তু আমরা সবাই সেখানে আমরা সবাই তো এখানে ইমিগ্রেন্ট হয়ে ওখানে গেছি। সুতরাং আমাদের তো কিছু জব ওরিয়েন্টেড কিছু করার দরকার, কিছু শেখার দরকার। তখন আমার লাইফ চান্স প্রজেক্টের যিনি বস ছিলেন, তাকে আমি বললাম, দেখুন আপনাদের অ্যাপ্রোচটা একদম ভুল, এইভাবে হবে না। হ্যাঁ, তো
তো আমি যেমন আমার মেয়েকে যদি আমি বা আমার ছেলেকে যদি আমি মানে ইংরেজি শেখাতে চাই, তারা যখন বাইরের জগতে ইন্টারঅ্যাক্ট করছে, তখন আমাকে বাড়িতে বাংলা ভাষার মাধ্যমে তাকে কালচার বোঝাতে হবে, ভাষা বোঝাতে হবে, তবে সে বাইরের লোকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। সুতরাং সেখানে এদের পারিবারিক পরিস্থিতিতে হয়তো পুরোপুরি সেই সুযোগ সুবিধাটা হয়নি। তো আমি তখন কতগুলো জিনিস তৈরি করলাম। আমি বললাম যে এখানে একটা এই সমস্ত মানে আমাদের মেয়েদের জন্য, এখানকার মেয়েদের জন্য একটা ক্লাব প্রতিষ্ঠা করা হোক। প্রাইমারিলি সেখানে সিলেটের মেয়েরাও আসতো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরও কিছু মানে 16 থেকে 25 বছর, আমি তাদেরও কয়েকজনকে ডেকেছিলাম এবং সেখানে একটা নতুনভাবে কিছু আমি শুরু করেছিলাম। তার মধ্যে একটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমি একজন বাঙালি মানে শিক্ষককে দিয়ে ইংরেজি শেখানোর ব্যবস্থা। তার আগে একজন ইংরেজ শিক্ষক এদেরকে ইংরেজি শেখানোর ব্যবস্থা করেছিলেন, এনারা কিচ্ছু শিখতে পারেননি, এটা তো স্বাভাবিক। তারপরে আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে এই কাইট ফ্লাইং, ক্যানোয়িং, এইসব ভুলভাল জিনিস বন্ধ করে আমি যেটা শুরু করলাম সেটা আমি নিজেও এটা করেছি। আমি নিজে কিছু কিছু ক্ষেত্রে মানে হয়তো টাকা পয়সা দিয়ে করিনি, কিন্তু হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে বলেছে, আমি রান্না শেখানো শুরু করলাম। আমি নিজে খুব ভালো রান্না করতাম এবং মানে এবং আমি আরেকটা জিনিস শুরু করলাম, সেটা হচ্ছে ক্রেশ ডেভেলপমেন্ট কোর্স। হ্যাঁ, এইগুলো করে দেখা গেল যে আস্তে আস্তে মানে এই সব মেয়েরা যারা প্রাইমারিলি তারা সিলেট থেকে এসছেন এবং দু একজন পশ্চিমবঙ্গের একজন দুজনও ছিলেন সেখানে, এবং এই আমি নিজে সঙ্গে করে নিয়ে যেতাম এবং সেখানে রেসিজমটা সাংঘাতিক ছিল, এটা আমি বলবো। কারণ এই যখন আমি এদেরকে নিয়ে যাচ্ছি ওখানকার যখন যে মানে ডেভেলপমেন্ট যে মানে শিক্ষক যে এটা দেবেন, আমার মনে আছে আমাকে, ওরা তো সব বাইরে দাঁড়িয়ে আছে মেয়েরা, আমাকেই ঢুকতে দিচ্ছে না, বলছে তুমি কেন এসছো, তুমি কি করতে চাও, তুমি এক বর্ণ ইংরেজি বলতে পারো? আমি বললাম হ্যাঁ আমি তো পারি, আমি যাদেরকে নিয়ে এসছি তারাও ইংরেজি বলতে পারে, পারে বলেই তারা শিক্ষাটা নিতে এসছে। এই সমস্ত প্রতিকূলতার সঙ্গে আমি 1 বছর 6 মাসের মতন 5 মাস কাজ করেছি। আমি এদের সকলের সঙ্গে আমি নিজে লড়াই করে, এরা সব মেয়েরা ক্রেশ ডেভেলপমেন্ট কোর্স শিক্ষা নিয়ে কেউ কেউ কিছু কিছু জায়গায় একটু কাজ শুরু করতে পারলো। হ্যাঁ, কিছুটা প্রাইভেট, কিছুটা গভর্নমেন্টের কিছু কিছু জায়গায়। এখানে ক্রেশ তো বিভিন্ন অফিসে থাকে, হ্যাঁ ওখানে, তো সেই সব জায়গায় এরা ক্রেশ ডেভেলপমেন্ট মানে জায়গায় সব চাকরি পেতে শুরু করলো। তারপরে আমি এদের সঙ্গে যেটা শুরু করলাম, আমি নিজেও সেটা করলাম, সেটা হচ্ছে যে 200 পাউন্ড দিয়ে এই জাগরণী ক্লাবটাকে শুরু করা হয়েছিল। 3-4 মাসের মধ্যে আমি রান্না শেখানো শুরু করলাম। তারপরে আমি বিভিন্ন পার্টিতে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে, কমিউনিটির অনুষ্ঠানে, কমিউনিটি হলে গিয়ে আমরা সবাই মিলে, এমনকি আমার যে লিলিয়ান ম্যাকি যে মানে সুপার বস ছিল, আমরা সবাই মিলে যে যার মতন রান্না করে নিয়ে আসতাম এবং সেইগুলো আমরা বিক্রি করতে শুরু করলাম। আমাদের নিজস্ব যে ইনভেস্টমেন্ট আমরা সেগুলো নিয়ে, তারপরে দেখা গেল যে 5-6 মাস বাদে 200 পাউন্ডের জায়গায় 2 থেকে 2.5 থেকে 4,000 পাউন্ড জাগরণী ক্লাবের মানে আমরা রেভিনিউ করতে শুরু করলাম। এইটা বেশ মানে চলতেই থাকলো এবং তারপরে আমি আস্তে আস্তে একটা ট্রান্সলেশন প্রজেক্ট নিতে শুরু করলাম এবং যারা মোটামুটি ইংরেজি শিখেছে তারা সবাই একটু 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 করে ট্রান্সলেট করতে শুরু করলো এবং কিছুটা ইন্টারপ্রিটেশন করতেও শুরু করলো। এই করতে করতে 1.5 বছর হয়ে গেল, আমারও আমার থিসিসের কাজ শেষ হয়ে গেল, আমি দেশে আসার সিদ্ধান্ত নিলাম। ওই দিনটা আমার এখনো মনে আছে, মানে আমার এখনো ভাবলে আমার সত্যি চোখে জল আসে। এত মেয়েরা আমাকে মানে এত কান্নাকাটি করলো, সবাই মিলে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এখনো আমাকে যে তারা উপহার দিয়েছিল, তারা সবাই বড় হয়ে গেছে, তারা সংসার করছে। আমি 2013 সালে ফেরত গিয়ে ওনারা ঈদের দাওয়াত মানে
রিলিজিয়াসলি রিলিজিয়াসলি বলবো না, মানে কম্পালসারিলি ওরা আমাকে ঈদের দাওয়াত দিতেন। তা আমি বলতাম আমি তো সকলের বাড়িতে একদিনে খেতে পারবো না, সুতরাং তোমরা আমাকে 7-8 দিন ধরে ঈদের দাওয়াত দাও। তো এদের বাবা মার সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এরা আমার আপদে বিপদে আমার সাহায্যও এসছেন। তা আমি 2013 সালে গিয়ে এরকম একজন ভদ্রলোকের সঙ্গে উনি আমাকে ঠিক চিনতে পেরেছেন। আমার খুব আনন্দ হলো, উনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন। তো আমাকে চলে আসতে হলো আর কি। সুতরাং কিন্তু এইটা এবং তার সঙ্গে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মনদীপ ডিলান বলে একটি মহিলা, সে লন্ডনে সে ওই ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে। তো ঠিক আছে, আমি খুব সিনসিয়ারলি কাজটা করেছিলাম, ফলে হয়তো একটু আমি নামডাক বা ইম্প্যাক্ট ফেলতে মানে সক্ষম হয়েছিলাম। তা মনদীপ আমাকে এসে বললো একটা টিম নিয়ে যে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করব। তা সেটাও তৈরি হয়েছিল চ্যানেল 4-এর জন্যে। কিন্তু আনফর্চুনেটলি যখন সেই ফিল্মটা এডিট করে সবকিছু হয়ে রেডি হলো, আমি তখন চলে এসেছি, কিন্তু সেই ভিডিওর ইয়েটা মনদীপ আমাকে বাড়িতে পাঠিয়েছিল আর কি। তো এইটা আমার জীবনের একটা খুব থ্যাংক ইউ নন্দিনী। আমরা যদি নন্দিনীর কথা শুনতে চাই তাহলে কিন্তু অনেক কথা তার আছে, এবং এইগুলা আমাদের যে ব্রিটেনে যে বাংলাদেশি কমিউনিটির আজকের যে উত্তরণ, এবং ব্রিটেনের যে বাংলাদেশি কমিউনিটিতে আজকে 4 জনের মতো আমাদের এমপি আছে, যারা বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশি মানে বাঙালি বংশোদ্ভূত। কয়েক বছর আগে আমাদের যে ঋষি সুনাক, যিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তিনিও ভারতীয় বংশোদ্ভূত সম্ভবত। এবং আমরা নন্দিনীর কাছ থেকে আরো শুনবো। এবারে আমি যাচ্ছি অহনা, আপনার কাছে। আপনি কোন সাবজেক্ট নিয়ে ডক্টরেট করেছেন? আমি যেই ডিপার্টমেন্টে ছিলাম শিকাগো বিশ্ববিদ্যালয়ে, সেই ডিপার্টমেন্টের নাম সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস। সেটা একটা এরিয়ান কালচারাল স্টাডিজ ডিপার্টমেন্ট। তবে আমি মানে হিস্ট্রির সব ডিগ্রি রিকোয়ারমেন্টস করে মানে মোটামুটি কি বলবো, ভাষা তত্ত্ব, ভাষার ইতিহাস এবং সামাজিক ইতিহাস, সোশ্যাল হিস্ট্রি, এই ডিসিপ্লিন গুলোয় আমার পিএইচডি টা করি। এখন আপনি জব করছেন, তাই না? আমি জব কিসে করছেন? তো আমি আমার পিএইচডি শেষ করি 2019 সালে। তারপরে প্যান্ডেমিকের সময় আমি একটা পোস্টডক করি, শিকাগোতেই করি। তারপর আমি ক্যালিফোর্নিয়াতে চাকরি করতে যাই। তো ওর মাঝে আমি বহুদিন আসতে পারিনি। আমি ইন্ডিয়াতেও আসতে পারিনি, বাংলাদেশেও আসতে পারিনি। তো আমার বই লেখার কাজটা অনেকদিন আটকে ছিল, মানে থিসিসটা তো একটা ফর্মে রয়েছে, কিন্তু সেই থিসিসটার সময়ের সঙ্গে মানে কিছুটা আমার পাল্টেওছে। কেন, ইন্ডিয়াতেও অনেক রাজনৈতিক ঘটনা ঘটেছে, বাংলাদেশেও অনেক কিছু ঘটেছে ইদানিং। তো এই জন্য আমার মনে হলো যে আমাকে একটা নতুন করে একটু থিসিসটাকে পাল্টে একটা বই আকারে করলে ভালো হয়। তো আমার থিসিসটা ছিল মানে ভাষার ইতিহাসে হিন্দু মুসলিম সম্পর্কটাকে বোঝা। তো আমার প্রথম চ্যাপ্টারটা ছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ, তৈরি হয় 1893 সালে কলকাতায়। সেটি ছিল একটা ভদ্রলোক গোষ্ঠী, কলকাতার একটা খুব সীমিত ভদ্রলোক গোষ্ঠীর মানে ভাষাতত্ত্বর ইন্টারেস্ট থেকে সেটার উৎপত্তি ঘটে। তার সঙ্গে কিছু সাহেবও জড়িয়ে ছিল, যেমন জন বিমস, তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। এবং সেটার প্রথম দিকে মানে হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে রবীন্দ্রনাথ নিজে তার সঙ্গে যুক্ত ছিলেন, ঠাকুরবাড়ির তার আরো অনেক দাদাও তার মধ্যে ছিলেন, আরো অনেক এরকম চরিত্র রয়েছে এই কাহিনীতে। তো ওইখানে ওই ইনস্টিটিউশনে কিভাবে মানে একটা ভাষার ইতিহাস এবং একটা ক্যাননকে তৈরি করেছিল হিন্দু ভদ্রলোক,
এবং কেন, এবং সেটা একটা খুবই মানে কলকাতা কেন্দ্রিক একটা ভাষা এবং সাহিত্যের ইতিহাস হয়ে যায়। তো ঠিক কলকাতা কেন্দ্রিকও কি মানে বাংলা ভাষা হতে পারে? তো এই সময়টায় আমি দেখেছিলাম যে এরকম আব্দুল করিম সাহিত্য বিশারদ, যিনি চিটাগং এর লোক, আব্দুল গফুর সিদ্দিকী, তিনি যদিও কলকাতার, একদমই কলকাতার লোক, তারা দুজন এরকম খুবই প্রমিনেন্ট বাঙালি মুসলমান ভাষাতাত্ত্বিক সেই সময়কার, তারা কিভাবে এই বঙ্গীয় সাহিত্য পরিষদের মধ্যে একটা অল্টারনেটিভ ইতিহাস ভাষার সেটাকে আনেন। তো এইরকম আমি দেখতে চাইছিলাম যে মানে হিন্দু মুসলিম সম্পর্কটা কিভাবে ইনস্টিটিউশনালি প্রাতিষ্ঠানিকভাবে গড়ে এবং ভাষার মধ্যে গড়ে, এবং সেটা একটা খুবই আধুনিক প্রয়াস, মানে একটা স্ট্যান্ডার্ড প্রমিত বাংলা কিভাবে তৈরি হচ্ছে, কেন হচ্ছে ইত্যাদি। এরপরে আমার তো এটা আরো কয়েকটা চ্যাপ্টার লিখি যে এটার বঙ্গীয় সাহিত্য পরিষদের মানে একটা প্রতিক্রিয়া হিসাবে অন্য কতগুলো সোসাইটি, লিটারি সোসাইটি, লিঙ্গুইস্টিক সোসাইটি তৈরি হয়। কিন্তু এর সঙ্গে তো অনেক রাজনীতিও ঘটছে না। তো একটা যেমন বিশাল কাহিনী হচ্ছে সেপারেট ইলেক্টোরেটের কাহিনী, যে ভোট মানে আস্তে আস্তে যখন ইংরেজরা ভোট বেসটাকে এক্সপ্যান্ড করছেন, সেই সঙ্গে সাহিত্য এবং ভাষার মধ্যে এই তর্ক বিতর্কগুলো কিভাবে আসছে। এবং একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এই যে ধরুন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি যেটা কলকাতায় তৈরি হয়, সেটা তো অলসো প্রধানত একটা রাজনৈতিক গ্রুপও ছিল, যেখানে অনেক সাহিত্যিক তারা রাজনীতি নিয়েও লিখতেন। তো এইভাবে ঘটতে ঘটতে মানে কিভাবে হিন্দু মুসলিম সম্পর্কটা ভাষার মধ্যে দিয়ে আসছে এবং সেটা কিভাবে মানে সেটার পরিণতিটা কি ঘটবে, মানে এই তর্ক বিতর্কর মধ্যে তো একটা কোনো সিঙ্গল পজিশন নেই যে মানে হিন্দু বাঙালি একটা আইডেন্টিটি নয়, মুসলমান বাঙালিও একটা আইডেন্টিটি নয়। এইটা আমি শেষ করেছিলাম এই থিসিসটা ভাষা আন্দোলনের সময়। আমাদের ভাষা, জি, ভাষা আন্দোলন 52 সালে, এবং সেটা তো 48 এবং 52 সালের দুটো বড় মুভমেন্ট হয়, এবং তারপরে আলটিমেটলি এই উর্দু বনাম বাংলা ডিবেটটা শেষ হয় 56 সালে, যখন দুটোই অফিসিয়াল ভাষা হয়ে যায়। আমি 71 অব্দি যাইনি, কেন আমার মানে ইন্টারেস্টটা একদমই ছিল যে হিন্দু মুসলিম সম্পর্কটা কিভাবে আমি ভাষার আন্দোলন এবং আলোড়ন নিয়ে বুঝতে পারি। এবং আমার একটা ইন্টারেস্ট ছিল যে ঠিক আছে, এই জিনিসটা শুরু হয়েছিল কলকাতায় এবং এই ভাষার একাডেমি দিয়ে একটা শুরু হয়েছিল এবং একটা একাডেমি দিয়ে সেটা শেষ হলো, বাংলা একাডেমি প্রতিষ্ঠান 55 সালে। কিন্তু আমি যেটা পরে বুঝতে পারলাম, এবং একটা বড় কারণ যে আমি কেন এইখানে এসেছি, সেটা হচ্ছে যে ভাষার ইতিহাসটা দেখতে গেলে এবং প্রমিত ভাষার ইতিহাসটা দেখতে গেলে সেইটা খুবই বড় শহর কেন্দ্রিক, মানে সেটা হয় কলকাতা কেন্দ্রিক, নয় সেটা ঢাকা কেন্দ্রিক। সেইখানে একটা খুবই একটা মধ্যবিত্ত অ্যাসপিরেশনাল একটা কাহিনী রয়েছে, যে কলকাতার কিছু বড় ক্ষমতাশীল লোক এই প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ শুরু করেছেন। সেই সময় 1890 দশকে তারা পয়সা পান এই প্রতিষ্ঠান চালাতে বড় ন্যাশনালিস্ট জমিদারদের কাছ থেকে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান তো মানে তার ফান্ডিং কোথা থেকে সেটা তো খুব ইম্পর্টেন্ট, যে মানে কারা সেটাকে, মানে তাদেরও একটা আইডিওলজি এজেন্ডা থাকে। বাংলা একাডেমিটাও আমার মনে হয় একটা খুব স্পেসিফিক রাজনৈতিক সময় তৈরি হয় অবশ্যই, এবং সেইখানে এই যে উর্দু বনাম বাংলার যে একটা ডিবেট, সেটার মধ্যে একটা পার্টিকুলার কাইন্ড অফ ইন্টেলিজেন্সিয়া রয়েছেন ঢাকায়, তারা খুবই প্রভাবশীল সেই সময়,
তারা একটা মানে নিজেদের ছাঁচে সেই বাংলা একাডেমিটাকে বানাতে চেয়েছিলেন। আমি বাংলা একাডেমিতে অনেক পড়াশোনা করেছিলাম ওদের প্রথম দিকের পত্রিকা নিয়ে। কিন্তু এইখানে আমি দেখেছি যে এই যে কাইন্ড অফ কেন্দ্রীয় ইতিহাসের মধ্যে অনেক তার বাইরে যে ইতিহাসগুলো, মানে মানুষের ইতিহাস, ভাষার ইতিহাস, ডায়ালেক্টের ইতিহাস, সেগুলো কিরকম একটা লুপ্ত হয়ে যায়। তো কলকাতাতেও মানে কলকাতায় আমি বড় হয়েছি, আমি স্কুল কলেজ পড়েছি। তো বঙ্গীয় সাহিত্য পরিষদ ঘাটতে ঘাটতে তখন আমি যখন থিসিস করেছিলাম তখন আমি ঠিক ভাবিনি যে মানে আমি কেন হুগলি জেলায় গিয়ে এই কাজটা, মানে অন্য ওখানে লিটারেরি সমিতিগুলো গিয়ে আমি যদি দেখি তাহলে ওখানে কিরকম চর্চা হয়েছে, বা মেদিনীপুরে যেটা আমার পৈতৃক ভিটে যেখানে, বা মালদা মুর্শিদাবাদ ইত্যাদি। এবং এখানেও আমি যেটা এখন আমার খুব ইন্টারেস্ট, যে চট্টগ্রাম বা সিলেটে যেখানে মানে যেই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল দেশভাগের আগেই, তো এইখানে মুসলিম সাহিত্য সংসদটা হয়, মানে এইখানে একটা যে লোকাল রিজনাল হিস্ট্রি, সেটা কিভাবে প্রথমত একটা ন্যাশনাল ইতিহাসে কন্ট্রিবিউট করে এবং আবার করে না, মানে এখানে একটা আঞ্চলিক ইচ্ছা সত্তা, সেটারও একটা খুব ইম্পর্টেন্ট ইতিহাস রয়েছে। এবং আমি এটা শেষ করতে চাই যে আমি শুরু করেছিলাম যে হিন্দু মুসলিম হিস্ট্রি, তা এখন তো এটা খুব একটা সাংঘাতিক বিষয়। আমি এটা অনেক বড় বিষয়, আমরা বোধহয় জি কাজ করতে পারবো না, পারবো না। ছোট্ট পরিসরে। জি, কিন্তু এই যে আঞ্চলিক ইতিহাসে, শুধু আমরা যদি আঞ্চলিক ইতিহাস দেখি, আঞ্চলিক ভাষাতত্ত্ব দেখি, সেখানেই আমরা বেরিয়ে আসবে এই যে হিন্দু মুসলিমের সম্প্রীতির গল্প, অভিমানের গল্পও রয়েছে অবভিয়াসলি, কিছু ভায়োলেন্সের গল্প রয়েছে, কিন্তু মানে একটা ঐক্যের ইতিহাস রয়েছে, এবং সেটা আমি বার করতে চাই। আমরা কালকে যখন নন্দিনী আপনার সাথে আলাপ করছি, তখন আপনি বলেছিলেন যে সিলেটে আসার পরে আপনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মন্দিরে গেছিলেন। আপনার তখন অনুভূতি কি হয়েছিল? মানে আমি আসলে একটু স্পিরিচুয়াল লোক, এবং কোনো বিশেষ স্পিরিট আমি মানে আমার নিজের খুব বিশেষ, আমি নিজে কালী ভক্ত, কিন্তু আমার নিজের একটা বিশেষ বিশ্বাসের জায়গা হচ্ছে সালিম চিশতির দরগা, আগ্রাতে। আমি যখন খুব সমস্যায় পড়ি তখন আমি ওইখানে ছুটে যাই, এটা কিন্তু সত্যি কথা। সবাই হাসে, কিন্তু আই নো হোয়াট আই বিলিভ। সুতরাং এখানে দরগায় গিয়ে আমার যে এত ভালো লাগলো, এখানে দেখলাম যে এই 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 একটা ধর্মীয় স্থান, সেখানে একটা কি সুন্দর কি বলবো, একটা হারমনি যাকে বলে, একটা আবহ। এখানে এত দুস্থ এতিম যাকে বলে, তাদের একটা মানে অনেকটা আশ্রয় দেওয়া হয়েছে। তারপর আমি বসেছিলাম অনেকক্ষণ, তারপরে দেখলাম ওখানে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে সবাই সবাই যে এতিম তারা খাচ্ছে, দুস্থ লোকেরা খাচ্ছে, দরিদ্ররা খাচ্ছে তা কিন্তু নয়, মানে এমনি সাধারণ লোকেরাও গিয়ে তারা খাবারটা নিচ্ছে। আমি নিজেও একটা মোমবাতি জ্বালালাম, কারণ এটা তো আমি বিশ্বাস করি। আমার ওখান থেকে উঠে আসতে ইচ্ছে করছিল না, এত আমার ভালো লাগলো। আর এমনিতে আপনার সিলেট কেমন হচ্ছে? দেখুন, সিলেট নিয়ে আমার তো মানে প্রথম কথা হচ্ছে আমার, ঘোরাঘুরি করেছেন? হ্যাঁ ঘোরাঘুরি করেছি। এই তো গেলাম তো আবেদ সাহেবের বাড়িতে গেলাম। হ্যাঁ, চৌধুরী সাহেব হচ্ছেন আপনার জীববিজ্ঞানী এবং একটা সিলেটের একটা খুবই নামকরা পরিবারের সন্তান উনি। ওনার বাবা চাচারা, ওনার দাদারা খুবই প্রতিষ্ঠিত লোক ছিলেন। এবং আবেদ চৌধুরী সাহেব যেটা করেছেন, উনি দান নিয়ে গবেষণা করছেন। ওনার পঞ্চগৃহী দান যেটা, সেটা হচ্ছে একবার লাগালে ওটা 5 বার কাটা যায়। এবং উনি একজন খুবই খুবই মানে দরিদ্র জনগোষ্ঠীর এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করতেছে। সেটা তো গিয়ে আমার দেখলাম। মনে হয় আপনাদের দুজনেরই তার সাথে খুব ভালো পরিচয় আছে, তাই না? আপনারও আছে না? খুব ভালো পরিচয় আছে। উনি উনি আপনাদের সাথে
যোগাযোগ আছে। তো ঠিক আছে, তো আপনার কাছে যেটা মানে আপনি তো সিলেট ঘুরলেন, কেমন লাগলো আপনার সিলেট? দেখুন, সিলেট আমার কাছে একটা খুব মানে কি আমি খুব আসতে চেয়েছিলাম সেই শুরুর থেকে, যবে আমি সেভ দ্য চিলড্রেনের জাগরণী ক্লাবটা প্রতিষ্ঠা করি। তারপরে আমি তো ল নিয়ে কাজ করি, আমি নর্থ ইস্টের আমি ওই লিগ্যাল ফরমেশন নিয়ে কাজ করলাম। আমি এখনো যাতায়াত করি। আপাতত আমাকে একটা মণিপুরের ইতিহাস লেখার দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং আমি নর্থ ইস্টে অনেক ঘোরাফেরা করি, বিশেষ করে আসামে। এবং সেখানে তো আমি দেখলাম একটা অবিচ্ছেদ্য ভাষার, তার সংস্কৃতির। আর ডাউকিতে গেছি, একটা অসাধারণ সুন্দর জায়গা। ওখান থেকে দেখলাম যে মানে সিলেটের, তখন মনে হলো ইস, এই নৌকোটা করে যদি ওখানে চলে যেতে পারতাম। সুতরাং এখানে যখন আসার সুযোগ পেলাম, মানে আমার সিলেটটা মানে এখানে এসে মানুষজন এত ওয়ার্মথ রয়েছে। এবং সিলেট তো একটা মানে যাকে বলে কালচারাল কনফ্লুয়েন্সের জায়গা। বিভিন্ন ভাষা, জাতি, ধর্ম, মানে সংস্কৃতি, সিলেট তো তার একটা সমন্বয় স্থান সারা বাংলাদেশের মধ্যে। মানে সারা মানে মানে প্রি পার্টিশন বাংলার মধ্যে সিলেটের যে মানে সাংস্কৃতিক যে একটা মানে এফ্লোরেসেন্স ছিল, সেটা মানে বঙ্গের মানে পশ্চিমবঙ্গ এবং মানে বাংলাদেশের আর কোনো জায়গায় ছিল কিনা সন্দেহ। আমি তো সিলেট নিয়ে আমি কিছু পড়াশুনো করেছি। একটা অসাধারণ মানে মানুষের এখানে মানে ফুটফলস হয়েছে, কত সংস্কৃতি হয়েছে। এবং কিছুটা আমার আমার এত ভালো লাগলো। এবং দ্বিতীয় জিনিস ভালো লাগলো যে আমরা একটা বিশেষ সময় বাংলাদেশে আসছি। ও আচ্ছা, যাচ্ছ ওখানে? হ্যাঁ, যাচ্ছি। এবং আমি একটু বিপদে পড়েছিলাম এয়ারপোর্টে, আমার ফোন কাজ করছে না, আমার কার্ড কাজ করছে না। আমি যে কি অসাধারণ সাহায্য পেয়ে আমি যে সিলেটে এসে পৌঁছেছি, আমি সেই বর্ণনাটা এখানে করতে পারবো না। কিন্তু ঢাকা এয়ারপোর্টে ভীষণ সমস্যা হয়েছিল, আমার কিছুই কাজ করছে না। আমি একজন এসে বললেন আপনার সাহায্য দরকার, আমি বললাম হ্যাঁ। তো ভদ্রগুলো কি হয়েছে, আমি বললাম এই হয়েছে। উনি ওখানে এয়ারপোর্টে চাকরি করেন। তা আমি বললাম আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, আমার ওখানে কারোর বাড়িতে গিয়ে মানে খেতে যাওয়ার কথা, গোসল করার কথা, তারপরে আমি ফ্লাইট ধরবো। সেটা হয়নি। কিন্তু উনি প্রথমেই আমাকে নিয়ে গিয়ে নিজের টাকায় 750 টাকা দিয়ে উনি একটা সিম কার্ড করে দিলেন। মানে আমি তখন আমার মানে এখানে যারা রয়েছে আমার মেয়ে সকলের সঙ্গে আমি যোগাযোগটা উনি স্থাপন করে দিলেন। উনি আমাকে চেনেন না, উনি জানেন না আমার টাকা আছে কি নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে উনি আমার টাকাটা ভাঙিয়ে দিলেন। তারপরে যাদের আসার কথা ছিল ওনার দুটোয় মানে ডিউটি শেষ, উনি সমস্ত ডিউটি ছেড়ে উনি বলে দিলেন যে একজন মহিলা বিপদে পড়েছেন, আমি গিয়ে আমি একটু ওনাকে সাহায্য করছি। যাদেরকে বললেন নিশ্চয় অফিসের বসকে বললেন, তারা আমি বুঝলাম যে তারা বললেন ঠিক আছে। তারপরে আমি দাঁড়িয়ে থাকলাম, তারপরে আর ওখানে যাওয়া হলো না, ঢাকার জ্যাম তো, তাহলে আর ফ্লাইটটা ধরতে পারতাম না। তা যাই হোক, এসে দেখা করলো সেই মেয়েটি, আমাদের খুবই স্নেহভাজন। তারপর উনি আমাকে ডোমেস্টিক নিয়ে গেলেন, আমি ইন্টারন্যাশনাল এসেছিলাম। এসে বললেন বসেন, আপনার তো সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি, আপনার ক্যাফে ছিল বলে এখানে খেতে ইচ্ছে করছে। না, ঠিক ইচ্ছে করছে না। উনি দৌড়ে চলে গেলেন, দৌড়ে ভেতরে, উনি তো যেতে পারেন, এয়ারপোর্টের ভেতর থেকে আমার জন্য খাবার আনার ব্যবস্থা করলেন। তারপরে কাউকে উনি ওখানে বলে ওই আমি নোভেয়ারে এসেছিলাম, নোভেয়ারের লোককে ডেজিগনেট করে উনি 3:30 সময় উনি ছাড়লেন। তারপরে আমি বললাম আমি আপনার নামটাও আপনি আমাকে বলেননি, ফোন নাম্বারও আমি জানি না। বললেন কিচ্ছু দরকার নেই, আমিও এটা বুঝেছি আপনি একজন ভালো মানুষ। উনি ঠিক বুঝেছেন কিনা জানি না, আপনি শুধু আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। মানে এটা মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। এই কথা সূত্র ধরে আমি খুব মানে যদি আপনার অভিজ্ঞতাটা এক্সপিরিয়েন্সটা বলেন, আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশ সম্পর্কে একটা অহেতুক অপপ্রচার চালানো। এটা আমরা ভিতরে যারা আছি আমরা জানি, এবং আমরা লন্ডনে থাকি, আমরা লন্ডন থেকেও জানি যে অনেক কিছুর মিল আমরা পাই না।
যে আমাদের সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে যে অপপ্রচার চালানো হয়। আপনি তো এখানে প্রায় সপ্তাহখানেক আছেন, আপনার কাছে কি এগুলা কোনো কিছু চোখে পড়ে যে খুব এখানে মারামারি কাটাকাটি চলতেছে, সাম্প্রদায়িক ভাবে একে অন্যকে ধাওয়া করতেছে, মারতেছে, এগুলো আপনার চোখে পড়েছে? মানে এটা তো অবশ্যই একেবারেই না, এই প্রশ্নটারই মানে এটা যে করতে হচ্ছে, এটাই হচ্ছে একটা মানে কি বলবো, আমি বাক্যহীন। কেন এটা এতটাই অ্যাবসার্ড, মানে আমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করছি বিকজ আমি বাংলায় এটার মানে কি বলবো, এটা মানে অ্যাবসার্ড। এগুলা কিন্তু যেমন ধরেন পাকিস্তানের জনগণের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই, জনগণ তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে রাষ্ট্র, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, তাদের মিলিটারি সিদ্ধান্ত ছিল, তারা আমাদের উপরে একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ঠিক সেইভাবে যদি আপনি বলেন যে ভারতের জনগণের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, এটা যেটা উনি বললেন, যেটা এটা তো একটা স্বাভাবিক কালচার। উনি একজন স্টাফ ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা এয়ারপোর্টে দেখেছেন, উনি একটু প্রবলেমে পড়েছেন, উনি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে উনি এগিয়ে এসেছেন। এইগুলো আমার মনে হয় যা আপনারা যারা সুশীল সমাজের আছেন, আপনারা যারা শিক্ষাবিদরা আছেন, দেশে বিদেশে থাকেন, আপনি তো ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় থাকেন, ওনারও তো দেশে বিদেশে আছেন, এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের তো সুশীল সমাজের একটা স্ট্যান্ড থাকা দরকার, যে না এটা ঠিক না। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা অনেক কিছু ঘটে, এটা সব জায়গায় ঘটে, আমেরিকাতেও তো ঘটে, লন্ডনেও ঘটে, সব জায়গায় ঘটে। আমরা আসলে এই ধরনের বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ কিন্তু এখন একটা ক্রান্তিকাল দিক দিয়ে যাচ্ছে, কিন্তু এই সময়ে আমাদের বিশ্বের সবার কাছ থেকে আমাদের সাহায্য দরকার, সবকিছুতেই আমাদের সাহায্য দরকার। তো এই ব্যাপারে আপনারা দুজনেই আমার মনে হয় একমত হবেন। না নিশ্চয়ই। আর আমার এখানে অ্যাকচুয়ালি একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমি তো এখানে আগে ছিলাম 2017-18-তে, আমি এখানে দীর্ঘদিন ছিলাম ঢাকায়। 2018-তে নিরাপদ সড়ক আন্দোলন যখন হয় তখন আমি অ্যাকচুয়ালি পরপর আমি ধানমন্ডিতে ছিলাম, তারপরে নানা জায়গায় যেখানে মানে ইয়ে হচ্ছে, তো তখন কিশোরদের যে আন্দোলনটা ছিল, জি এটা খুবই সিগনিফিক্যান্ট আমাদের ইতিহাসে। জি, খুব সিগনিফিক্যান্ট মুহূর্ত ছিল। এবং তখন তো রাষ্ট্র তারপরে কারফিউ করে দিল, অনেক মানে অনেক কিছু ঘটলো সেই সময়। তো তখন আমার মনে হয়েছিল যে এখানে যারা মানে সাধারণ মানুষ এবং জনগণ, তারা অসম্ভব সচেতন তাদের সমাজ ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে। এবং একটা গণ আন্দোলনের আমি যে ইতিহাসটা পড়ি, সেই ইতিহাসের একটা অটুট ধারা বহমান এই দেশে, সেটা হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। তো সেইটার যেই দেশে আছে, সেই দেশ নিয়ে যখন আমি কোনো মানে কটু কথা, অপপ্রচার এগুলো শুনি, তখন আমার খুব কষ্ট হয়। এবং আমি যেহেতু বহু বছর বাইরে থাকি, ডায়াসপোরাতে তো মানে পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশি সবাই মানে সবাই সেখানে একটা শেয়ার্ড বাঙালিত্ব মানে আছে। তো যখন আবার ইন্ডিয়াতে ফেরত আসি তখন মনে পড়ে যে ও আমি তো ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ার সঙ্গে, এবং আমি এইটার সব মানে আমার নিজের রাষ্ট্রীয় পরিচয় নিয়ে সবসময় একটা মানে একটা ইন্টারনাল একটা স্ট্রাগল রয়েছে, যেটা একটা টোটালি মানে আনরিজলভড সংগ্রাম। কিন্তু আমার বইতে লিখতে লিখতে মানে আমার আনিসুজ্জামান স্যারের একটা ফর্মুলেশন, জি ডক্টর আনিসুজ্জামান স্যার, তার একটা মানে একটা লেখা রয়েছে যেটা আমাকে খুব খুব মানে ইনফ্লুয়েন্স করে। সেই লেখাতে উনি বলেছিলেন যে মানুষের আইডেন্টিটিটা মানে প্রধানত আমাদের স্পেশালি বাঙালিদের আইডেন্টিটিটা দু রকম হয়।
একটা হচ্ছে রাষ্ট্রীয় পরিচয় এবং দ্বিতীয় হচ্ছে জাতিগত সত্তা। এবং রাষ্ট্রীয় পরিচয়টা সবসময় মানে সেটা সবসময় মানুষকে মানে রাষ্ট্রের সঙ্গে একটা অ্যালাইনমেন্ট করতে গিয়ে সেখানে কিছু মানে কম্প্রোমাইজ রয়েছে, কিন্তু জাতিগত সত্তাটা অনেক বৃহৎ এবং সেটা মানে ভাষার মাধ্যমে স্পেশালি একটা বৃহত্তর আইডেন্টিটি। এবং ওই প্রবন্ধটা আমি অনেকদিন আগে পড়েছি, কিন্তু এখন আমার মনে পড়ছে যে উনি লিখছেন যে এই যে জাতিগত সত্তা মানে সেটা শুধু আধুনিক যুগে নয়, রাষ্ট্র পরিচয়, রাষ্ট্র তো আধুনিক, কিন্তু রাষ্ট্রর এক্সিস্ট করার অনেক আগেও, বহু শতাব্দী আগে, যখন জাতি আমাদের প্রধান পরিচয় ছিল, সেই সময় নানা মানুষ অন্য অনেক জায়গা থেকে এসে তারা বাংলা শিখে তাদের পরিচয় হয়ে যায় বাঙালি। তাহলে মানে এইটা তো একটা খুব চরম একটা শিক্ষা, যে এই যে আমাদের একটা এথনো ন্যাশনালিজম, যেটা এখন ইন্ডিয়াতে ভীষণ বেশি ভাবে, সেটা একটা এথনো রিলিজিয়াস ন্যাশনালিজম, যেখানে মানে হিন্দুত্ববাদীরা একটা ইন্ডিয়ার মতন একটা বিশাল আকারের দেশকে একটা আইডেন্টিটিতে ধরে রাখতে চাইছে। সেটার বিরুদ্ধে যদি আমরা আমাদের জাতিগত সত্তাগুলোকে প্রয়োগ করে সেই রাষ্ট্রর সঙ্গে আমরা একটা দৈনন্দিন সংগ্রাম এটা করতে পারি, তাহলে আমরা হয়তো আমাদের মনুষ্যত্ব আবার ফেরত পাবো। খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই, উনি যখন অক্সফোর্ডে ছিলেন ঠিক সেই সময়টাতে যুক্তরাজ্য বাংলা সাহিত্য পরিষদ একটা সংগঠন ছিল। তো এরা বছরে বছরে যে সম্মেলনটা করত, তারা সুনীল গঙ্গোপাধ্যায়কে বানিয়ে, সুফিয়া কামাল, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু, মিলন, এইভাবে কিন্তু, যেমন হৈমন্তী শুক্লা কিন্তু যখন কোনো অনুষ্ঠানে যেতেন তখন মনে করেন যে কেউ তার মানে কোন দেশ থেকে এসেছেন সেইটা কিন্তু তখন কারো মাথায় থাকতো না। হৈমন্তী শুক্লা ঠিক সেইভাবে নির্মলেন্দুর ছেলে উপেন্দ্র যখন ইংল্যান্ডে গেছেন, অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের কথা তো আলাদা, তারা তো গেলে তো তারা তো সার্বজনীন হয়ে গেছে। তো এই যে মানে সাংস্কৃতিক যে একটা ঐক্য আছে, এটার মধ্যে কিন্তু খুব বেশি ফারাক নাই, আমি আমার ব্যক্তিগত অভিমত। এটা কি আপনি ঠিক? একদম ঠিক। এবং মানে এক একটা সময় যখন আমি ছিলাম, অনেক দিনই ছিলাম, আমাদের ওই একটা মানে কমিউনিটি বডি, তারা একটা অনুষ্ঠান করবে, তা মানে কোনো বাংলাদেশের কোনো কমিউনিটি বডি নট নেসেসারি তারা শুধু বাংলাদেশের লোক নিয়ে আসবে, তারা কিন্তু ইন্ডিয়া থেকে বা অন্য জায়গার থেকে মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নিয়ে আসছেন। লাইকওয়াইজ অন্যান্য কমিউনিটির মানে বিশেষ করে সাউথ এশিয়া, তারাও আবার বাংলাদেশ থেকে মানে শিল্পী নিয়ে আসছেন, আর্টিস্ট নিয়ে আসছেন। মানে ইট ওয়াজ মানে সাচে কি বলবো, মানে একটা মেলি, মানে সবাই মিলে একটা ঐক্য সাংস্কৃতিক ঐক্য। মানে ব্রিটেনটা হচ্ছে এবং লন্ডন একটা মাল্টিকালচার, হ্যাঁ, সব জাতি ধর্মের কালচারের মানুষের মধ্যে একটা মেল। হ্যাঁ, আপনাকে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, নীরজ সি চৌধুরী তো ওই সময় বেঁচে ছিলেন, আপনার সাথে কখন দেখা হয়েছে? হ্যাঁ, উনি তো আমাকে খুব স্নেহ করতেন। অ্যাকচুয়ালি ওনার আত্মঘাতী বাঙালিতে তিনজনের মধ্যে আমি একজন যাকে উনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ওনার সঙ্গে মানে আমি অত্যন্তই ঘনিষ্ঠ ছিলাম, এই আর কি। ওনার জনপ্রিয়তাও আছে, আবার ওনার সম্পর্কে, ওনার লেখা সম্পর্কে অনেক একটা দ্বিমত আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, আমি ওনাকে দাদু বলতাম। ওনার স্ত্রী ভীষণ ভালো একজন মহিলা, ওনাকে ঠাকুমা বলতাম। একসঙ্গে আমরা মানে কি বলবো, ওনাকে বয়স্ক মানুষ ছিলেন, আমরা ওনাকে দেখাশোনাই করতাম। এখন ওনার কিছু যাকে মানে হি ওয়াজ এ ম্যাভেরিক ক্যারেক্টার, অনেক কিছুই তো পছন্দ করতাম না।
আবার খারাপও লাগতো। একটা মানুষ একা থাকেন, আর আপনারা, আমরা একটা কমিউনিটি হিসেবে থাকি। হ্যাঁ, আমরা কিন্তু ধরুন বাঙালিরা মিলে, মানে বাঙালি কিন্তু শুধু পশ্চিমবঙ্গের বাঙালি নয়, আমাদের একটা কমিউনিটি আছে। আমরা একে অপরকে অ্যাটলিস্ট অক্সফোর্ডে যখন আমি ছিলাম তখন আমরা কিন্তু বাঙালি বলতে আমরা উভয় বঙ্গের বাঙালিকেই বোঝাতাম, বাঙালি কমিউনিটি। আমরা আমাদের একে অপরের বিপদে দেখতাম। সেভাবে নীরজ চৌধুরীকেও আমরা সেইভাবেই মানে দেখাশোনা করতাম। কিন্তু ওনার অসম্ভব একটা, মানে এটা দাম্ভিকতা বলবো না পাগলামো বলবো বলতে পারবো না। আপনি কি? আমি তো খুবই ছোট ছিলাম। আচ্ছা, ওকে আমি একটা ছোট্ট গল্প বলি। ওকে নিয়ে গেছি, তো উনি উনি দুটো জিনিস করতেন বাইরের লোক গেলে। একটা হচ্ছে ওনার একটা ওই লতানো গোলাপ গাছ ছিল। উনি হয় মইতে উঠে ধুতি পরে গোলাপ গাছটাকে ট্রিম করতেন, নয় উনি মোৎসার্ট শুনতেন ঘরের মধ্যে বসে। এবং উনি লোককে বলতেন, বলো তো কি শুনছি। হ্যাঁ, লোককে বলতে হবে। ও তখন ছোট, 4 বছর বছর বয়স। তা এখন ওকে মানে ওকে ওর বাবা বা আমরা মোৎসার্ট একটু মানে শোনাতাম, এবং ও মোৎসার্টের টিউনটা চিনতো, আর কিছু চিনতো না হয়তো। তা যখন ওকে নিয়ে যাওয়া হয়েছে, উনি মোৎসার্টটাই চালিয়ে বসে আছেন। তো ওকে জিজ্ঞেস করতেন, কি শুনছি আমি, কি বাজছে? ও তখন বললো মোৎসার্ট বাজছে। তখন উনি ভীষণ ইমপ্রেসড হয়েছিলেন। তো যাই হোক, তো কিন্তু যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সব বাদ দিয়েও ওনার ম্যাভেরিক ক্যারেক্টার, ওনার লোকজনকে প্রবল গালাগালি, এইসব বাদ দিয়েও উনি আত্মঘাতী বাঙালিতে উনি যেটা লিখে গেছেন আজকে, সেটা মানে মানে 100 ভাগ কেন 200 ভাগ সত্যি বাঙালি সম্পর্কে। হি ওয়াজ এ ভিশনারি এইটা লিখতে। আমরা কখনা আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছ থেকে কিছু শুনে আপনার পর্বটা আমরা একটু শেষ করে আমরা নন্দিনীর কাছে চলে আসবো। আপনি যে পত্র পত্রিকাগুলো ঘাটছেন, এতে আপনি কোন কোন পত্রিকা পাচ্ছেন? আমি মানে আছে তো এখানে লাইব্রেরিতে অনেক পত্রিকা। তো আমি যে পত্রিকাগুলোকে দেখছি তার নাম হলো, সেগুলির নাম হলো মাহেনাও, নবেলাল। সম্ভবত নবেলাল এখানে ছাড়া আর কোথাও কোনো অন্য লাইব্রেরিতে নেই। অনেক ইতিহাস আছে, জি এত স্বল্প পরিসরে বলা যাবে না। আমাদের ভাষা আন্দোলনে নবেলালের অনেক অবদান। তো ইত্তেফাক, ইত্তেফাক, সৈনিক, যুগবেরি পাচ্ছে। জি, যুগবেরিটা আমি এই যাত্রায় দেখতে পারিনি, কিন্তু এটাও আমি বলতে চাই যে আমি এখানে দুটো খুবই নামকরা পত্রিকা, সওগাত আর মোহাম্মদী, সেগুলো দেখছি। কেননা আমি কয়েকটা সাল অন্যত্র পাইনি এবং এইখানে সেগুলো আমি পেয়েছি। তো আপনার কাছ থেকে আমরা একটু বিদায় নিয়ে দিচ্ছি। এখন আমরা নন্দিনী আপনাকে বলবো যে আপনি তো এত সুন্দর করে বেশ কিছু বিষয় আপনি তুলে ধরলেন। তো আপনার আমাদের যে অনুষ্ঠানে এসেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি দর্শকদেরকে কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমি সিলেটে এসে আপ্লুত। অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে, মানে অনেক বছর হয়ে গেছে, 1989-90 সালে আমার সিলেটের মানুষজনের সঙ্গে আমার পরিচয়। তারপরে আমি আসামে গিয়ে, গুয়াহাটিতে গিয়ে, মেঘালয়ে গিয়ে সেখানে আরও পরিচয় বেড়েছে। তারপরে আমার এত ইচ্ছে ছিল, সেই স্বপ্নটা সফল হলো। আমি সিলেটে এসে আমি সত্যি আপ্লুত। এবং বাসন সাহেব যে আমাকে অন্তত ডেকে যে আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন, আমি ওনার কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করি এই সিলেটের যে আজকে মানে ফর সেঞ্চুরিজ, শতাব্দী প্রাচীন বা মিলেনিয়াল প্রাচীন যে একটা সাংস্কৃতিক যে উৎকর্ষ, এবং সেই উৎকর্ষটা এখনো ধরা আছে মানুষজনের ব্যবহারে, মানুষজনের আচার আচরণে, মানুষের প্রতি মনোভাবে, কথাবার্তায়। এবং মানে এটা দেখে আমি আপ্লুত। এবং আমি আশা করি সিলেট যেমন অনেকটা মানে পথিকৃত হয়েছিল জ্ঞানে, মানে সংস্কৃতিতে,
সেটা যেন ধরা থাকে এবং আগামী প্রজন্মের মানে মানুষ মানে ছেলে মেয়েদের যেন সিলেটের এই যে সাংস্কৃতিক এবং মানবিক উৎকর্ষ এবং জ্ঞানের উৎকর্ষ আরো যেন ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে এখন অনুষ্ঠান শেষ করার পালা। অহনা পান্ডে এবং নন্দিনী পান্ডে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, এই কথাগুলো এত সংক্ষিপ্ত সময়ে কিন্তু কোনো উপসংহারে পৌঁছা যায় না। তারপরেও আমরা খুব সংক্ষিপ্তভাবে এটা তুলে ধরলাম আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা বারবার আসবেন এবং বাংলাদেশের যে একটা আপনাদের সারা বিশ্বের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক রয়েছে, এইটা আপনাদের মাধ্যমে আমরা চাইব যে আপনারা তুলে ধরবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। পরবর্তী কোনো অনুষ্ঠানে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।